আচ্ছা, আজকে আমরা আমাদের চ্যাপ্টার 1 এর 1.7 সেকশনটা কভার করব। তো আমরা প্রথম 4টা সেকশন কভার করছি, এরপর 5 এবং 6টা আমি রাখতেছি না, কারণ এই দুইটা সেকশন আসলে লাগবে না আমাদের। তো আমি 7 নাম্বার সেকশনে চলে আসলাম। তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রুফস। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আর কি। তো যেটা হচ্ছে যে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স এর প্রথম ক্লাসে আমি তোমাদেরকে বলতেছিলাম যে ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটা পড়ে আসলে আমাদের কি হবে। হ্যাঁ, আমাদের মানে আমাদের স্পেসিফিক আমরা কোন সুবিধাটা পাবো। তো একটা কমন অ্যাপ্লিকেশন হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন গুলা জানা। কারণ আমরা আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন রকমের থিওরেম অ্যাপ্লাই করতে হতে পারে। এখন এই থিওরেম গুলোকে প্রুফ করা, হ্যাঁ, এই প্রুফ করাটা আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স এর বিভিন্ন থিওরি দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি আর কি। তো এই প্রুফ প্রুফ মানে থিওরেম প্রুফ করার কিছু টেকনিক আছে। এই টেকনিক গুলো আমরা আজকে কয়েকটা টেকনিক এগুলো আজকে আমরা জানবো। তো সবার আগে আমাদের কিছু টার্মিনোলজি আমাদেরকে দেখতে হবে আর কি, কিছু মানে ডেফিনিশনের মতো। ওগুলো কিরকম? এগুলো হচ্ছে তোমার প্রথমে আসতেছে হচ্ছে থিওরেম। থিওরেম তো আমরা জানি, বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে থিওরেম বলতে আসলে কি বোঝায়। এরা হচ্ছে সাম স্টেটমেন্টস দ্যাট ক্যান বি শোন টু বি ট্রু। অর্থাৎ যখন কোনো একটা থিওরেম আসে, যেমন পিথাগোরাসের থিওরেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, তাহলে এটাকে আমাদেরকে ট্রু প্রমাণ করতে হয় আর কি। অর্থাৎ বা যে যে প্রমাণ করতে হয় বলতে পিথাগোরাসের থিওরেম তো প্রমাণ করাই আছে। তার মানে হচ্ছে থিওরেম গুলাকে আমরা সবসময় ট্রু প্রমাণ করতে পারি এবং অলরেডি করা আছে। যে স্টেটমেন্ট গুলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এত, এইটা একটা থিওরেম। এই থিওরেমটা প্রমাণ করা আছে, ট্রু প্রমাণ করা আছে। তো এজন্য যে স্টেটমেন্ট গুলো অলরেডি ট্রু দেখানো হয়েছে এগুলোকে আমরা থিওরেম বলবো, এবং এগুলোকে থিওরেম বলার পাশাপাশি আমরা ফ্যাক্টস অথবা রেজাল্টও বলতে পারি। অর্থাৎ যেগুলো ধ্রুব সত্যর মতো আর কি। ধ্রুব সত্য বলতে মানে ফ্যাক্ট। হ্যাঁ, আমরা অনেক সময় বলি না যে এটা একটা ফ্যাক্ট, অর্থাৎ এটা প্রমাণিত। হ্যাঁ, যে স্টেটমেন্ট গুলো প্রমাণিত ওগুলোকে আমরা ফ্যাক্টস বলতে পারি। হ্যাঁ, এখন তথ্য আর কি, বা প্রমাণ, প্রমাণ তথ্য প্রমাণ দিয়ে বলা আর কি, প্রমাণ করে দেওয়া। তো উই ডেমনস্ট্রেট দ্যাট এ থিওরেম ইজ ট্রু উইথ এ প্রুফ। তাহলে একটা স্টেটমেন্ট যদি আমি এটাকে থিওরেম বলতে চাই, তাহলে আমাদেরকে আগে এটাকে ট্রু প্রমাণ করতে হবে, এবং এটা আমরা একটা প্রুফের সাহায্যে করতে পারি। একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন বা ফর্মুলেশনের মতো বলা যায় আর কি। এখন প্রুফ জিনিসটা কি? প্রুফ জিনিসটা হচ্ছে সিকোয়েন্স অফ স্টেটমেন্টস, এ ভ্যালিড আর্গুমেন্ট টু শো দ্যাট এ থিওরেম ইজ ট্রু। এটা হচ্ছে আমরা যখন প্রমাণ করি আর কি, কোনো উপপাদ্য বা কোনো থিওরেমকে যখন প্রমাণ করি, তখন আমরা ওই প্রমাণ করতে গিয়ে অনেকগুলো স্টেপস লিখি আমরা। তো ওই স্টেপস গুলা লিখতে গিয়ে আমরা এমন স্টেপস লিখবো যে স্টেপস গুলো আসলে আর্গুমেন্ট করতেছে যে হ্যাঁ, এটা আমরা ট্রু এর দিকে যাচ্ছি। অর্থাৎ এমন স্টেটমেন্ট ইউজ করব যেটা আলটিমেটলি আমার যে ক্লেম, ওই ক্লেমটাকে সত্য প্রমাণ করবে। আমি শুরুতে ক্লেম করে আসছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এটা হচ্ছে আমার ক্লেম। আমি বলতেছি যে এটা ইকুয়াল টু এটা, এটা সত্যি। এখন এটা আমি মুখে বললে তো হবে না, আমার প্রুফ করতে হবে। তখন যেভাবে পিথাগোরিয়ান থিওরেমকে প্রুফ করে, যে যে স্টেটমেন্ট গুলো ব্যবহার করা হয়, ওই স্টেটমেন্ট গুলো হচ্ছে বেসিক্যালি ভ্যালিড আর্গুমেন্ট। তুমি আর্গুমেন্ট করতেছো যে আমি মানে ইয়ে মানে প্রমাণ করতেছি। যেমন বিভিন্ন মামলা মোকদ্দমায় কি হয়, উকিলরা কি করে, আসামিকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে অথবা আসামি প্রমাণ করার চেষ্টা করে। তো সেটা হচ্ছে ভ্যালিড আর্গুমেন্ট দিয়ে দিয়ে করে। হ্যাঁ, উল্টাপাল্টা ভাবে বললে তো হবে না যে সে খুন করে নাই বাস শেষ, এরকম তো না। তাকে একটা প্রমাণ দিতে হবে যে সে যেই সময় খুন হয়েছিল সে তখন অন্যদিকে ছিল, বা এটা সেটা ফ্যাক্টস দিয়ে বলবে। হ্যাঁ, তো এটা এই যে স্টেটমেন্ট গুলো ব্যবহার করে আমরা প্রুফটা লিখি, ওই স্টেটমেন্ট গুলোকে এক্সিওমস বা পোস্টিউলেটস বলা হয়। অর্থাৎ ভ্যালিড আর্গুমেন্ট। অর্থাৎ আমি আমার
ক্লেমটাকে প্রমাণ করার জন্য যে যে আর্গুমেন্ট দিচ্ছি, যে যে স্টেটমেন্ট লিখতেছি, ওই স্টেটমেন্ট গুলাকে আমরা বলি হচ্ছে এক্সিওমস। যেমন এক্সিওমস গুলা হচ্ছে ইউনিভার্সালি ট্রু, এবং এগুলাকে ট্রু প্রমাণ করার কিছু নাই। যেমন 2 + 5 = 7, ইউনিভার্সালি ট্রু অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ ম্যাথমেটিক্স। 3 × 5 = 15, এটাও ইউনিভার্সালি ট্রু অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ ম্যাথমেটিক্যাল মাল্টিপ্লিকেশন ফর্মুলা। তাহলে এই স্টেটমেন্ট গুলা যদি আমরা ব্যবহার করি প্রুফ কে প্রমাণ করার জন্য, একটা থিওরেমকে প্রমাণ করার জন্য, তো এগুলাকে আমরা বলবো হচ্ছে এক্সিওমস। অর্থাৎ যে স্টেটমেন্ট গুলা লিখে লিখে আমরা প্রমাণের দিকে এগিয়ে যাব, এগুলাকে বলে হচ্ছে এক্সিওমস অর পোস্টুলেটস, ভ্যালিড আর্গুমেন্ট। আচ্ছা, এরপর আসছে হচ্ছে আমাদের পরের দুইটা টার্মিনোলজি আছে, একটা হচ্ছে করোলারি আর একটা হচ্ছে লেমা। করোলারি হচ্ছে তুমি মনে করো একটা থিওরেম প্রুফ করলা, এখন থিওরেম থেকে তুমি যদি কোনো একটা এডিশনাল ইনফরমেশন যদি তুমি আবার দিতে চাও, তাহলে ওইটাকে আমরা বলি হচ্ছে করোলারি। হ্যাঁ, যেমন এটাকে কিভাবে বলা যায় যে এ স্যার স্কোয়ার প্লাস, অনুসিদ্ধান্ত। জি স্যার অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত, রাইট, অনুসিদ্ধান্ত। এটাকে পোস্ট থিওরেম বলে আর কি। মনে করো a² + b² = c², তাহলে আমরা হয়তো a b c এদের সম্পর্কে একটা অনুসিদ্ধান্ত বা করোলারিতে আসতে পারি যে এরা ইন্টিজার বা এদের টাইপটা এরকম। অর্থাৎ প্রমাণটা করার পরে আমরা যদি ফার্দার কোনো একটা মানে কোনো একটা ডিসিশন দেই বা রেজাল্টটাকে আরো একটু অ্যানালিসিস করি, ওইটা হচ্ছে করোলারি। এটা হচ্ছে থিওরেমের প্রুফটা হওয়ার পরে, একটা ভ্যালিড থিওরেম প্রুফ হয়ে যাওয়ার পরে। আর হচ্ছে লেমা হচ্ছে, করোলারি হচ্ছে থিওরেমের পরে আর লেমা হচ্ছে থিওরেমের আগে। সেটা কিরকম, যে থিওরেমকে প্রমাণ করার জন্য আমরা যদি কোনো একটা প্রি থিওরেম ইউজ করি বা কোনো একটা রেজাল্ট যদি ইউজ করি, তাহলে সেটাকে বলবো হচ্ছে লেমা। তাহলে থিওরেমকে প্রুভ করার জন্য আমরা যে এক্সিওমস গুলা লিখি, ওই এক্সিওমস এর মধ্যে আমরা এরকম কোনো একটা আগের কোনো প্রমাণ করা থিওরেমের ডিসিশন আমরা দিয়ে দিতে পারি যে অ্যাকর্ডিং টু দ্যাট ফর্মুলা দিস ইকুয়াল টু দিস। তো ওইটা হয়ে যাচ্ছে লেমা। লেমাটা হচ্ছে তোমার যে মূল থিওরেম যাকে তুমি প্রুফ করার চেষ্টা করতেছো ওইটা। হ্যাঁ, লেমা লেমা ইউজ করে তুমি প্রমাণের দিকে আগাচ্ছ আর কি। লেমা সবসময় ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, বাট তোমার যদি সুবিধা হয় তোমরা লেমা আমরা ব্যবহার করি। হ্যাঁ, মানে একটা থিওরেমকে প্রুভ করার জন্য। তো এখানে পিথাগোরিয়ান থিওরেমের একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের থিওরেম। তো এই ক্ষেত্রে তোমার মনে করো লেমা কি হতে পারে, লেমা হতে পারে আমার এ এর মানগুলো, বি এর মানগুলো বা সি এর মানগুলো, যেগুলো আমরা এখানে বসায় বসায় আমরা আসলে এই স্টেটমেন্টকে প্রুফ করে ফেলতে পারি যে a² + b² = c², এটা ট্রু। তাহলে নির্দিষ্ট কিছু ভ্যালু, যেমন a = 3, b = 4, c = 5, এই পার্টিকুলার ভ্যালুগুলোর জন্য এই স্টেটমেন্টটা খাটে, তাহলে এটা একটা লেমা হতে পারে। হ্যাঁ, তো এরকম আর কি। আর করোলারি হচ্ছে ফার্দার রেজাল্টস, যেগুলো আমরা থিওরেম থেকে প্রুফ করি। তাহলে এরকম কিছু আমরা টার্মিনোলজি দেখলাম যেগুলো আমাদের প্রুফ করার ক্ষেত্রে আমাদের কাজে আসতে পারে। আরেকটা লাস্ট একটা টার্মিনোলজি হচ্ছে কনজেকচার। কনজেকচার হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটা থিওরেম না, কিন্তু যেটাকে আমরা থিওরেম হিসেবে প্রুফ করতে চাচ্ছি। অর্থাৎ আমি বলতেছি যে একটা নির্দিষ্ট ফর্মুলা আমি দিলাম, ফাহিমস ফর্মুলা, কিন্তু এটা তো এখনো স্ট্যাবলিশ হয় নাই, কারণ আমার প্রুফটা এখনো আমি প্রমাণ করতে পারিনি। তো যেহেতু আমি এখন একটা ফর্মুলা দিছি, বাট আমি অ্যাজিউম করতেছি, বিলিভ করতেছি যে ইট ইজ ট্রু, কিন্তু এখনো কোনো প্রুফ আমি দিতে পারিনি। হয়তো আমার কাছে কিছু পার্শিয়াল এভিডেন্স থাকতে পারে, যে এভিডেন্সের উপর বেস করে আমি একটা ফর্মুলা দিলাম, আমি এটা প্রপোজ করতেছি এখনো। তো এই অবস্থায় এটাকে আমরা বলবো হচ্ছে কনজেকচার।
আমি যখন আমার এই দাবিটাকে যখন আমি একটা ভ্যালিড প্রুফ দিয়ে প্রমাণ করে দিতে পারবো, তখন এটা এর কনজেকচার থাকবে না, এটা হয়ে যাবে থিওরেম। তাহলে প্রুফটা আসার আগে কোনো একটা পার্শিয়াল এভিডেন্সের উপর বেস করা, কোনো একটা আংশিক সত্যের উপর বেস করা কোনো একটা স্টেটমেন্ট, ওইটাকে আমরা বলবো হচ্ছে কনজেকচার। হ্যাঁ, এগুলা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি। এখন প্রুফ কয়েক রকম হতে পারে, এগুলো আমরা যদি একটা একটা দেখি। প্রথমটা হচ্ছে ডাইরেক্ট প্রুফ। ডাইরেক্ট প্রুফ দিয়ে মনে করো আমাদের মানে ধরো এই ধরনের কিছু থাকতে পারে যে প্রুফ দ্যাট a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার বাই ইউজিং ডাইরেক্ট প্রুফ মেথড। তখন আমাদের একভাবে প্রমাণটা করতে হবে, বা অন্যভাবেও প্রমাণটা আসতে পারে। এখন ডাইরেক্ট প্রুফটা কিরকম? ডাইরেক্ট প্রুফটা সবসময় ইমপ্লিকেশনের ফর্মুলাটাকে ফলো করে। পি ইমপ্লাইজ কিউ আমরা পড়ে আসছি না? তাহলে এই জিনিসটাকে ফলো করে। তো এটাকে এই ক্ষেত্রে কি হয়, আমরা পি কে ট্রু অ্যাজিউম করে নিব। হ্যাঁ, পি ইমপ্লাইজ কিউ এই ফরম্যাটে যখন আমরা ডাইরেক্ট প্রুফ মেথডে কোনো একটা স্টেটমেন্টকে ট্রু প্রমাণ করতে চাইব, তখন এটাকে আমরা প্রথমে পি ইমপ্লাইজ কিউ এই ফরম্যাটে নিয়ে যাব। নেওয়ার পরে আমরা ধরে নিব যে পি পোর্শনটা আমরা অ্যাজিউম করে নিব যে ট্রু। তখন আমরা অন্য কোনো একটা ফর্মুলা ইউজ করে আমরা কিউটাকে ট্রু প্রমাণ করতে চাইব। অর্থাৎ আমরা যখন কোন একটা স্টেটমেন্টকে প্রুফ করতে চাইব ডাইরেক্ট প্রুফ মেথড অ্যাপ্লাই করে, তখন ওইটাকে আমরা আগে পি ইমপ্লাইজ কিউ এই ফরম্যাটে নিয়ে যাব এবং প্রথমে অ্যাজিউম করে নিব যে পি ইজ ট্রু। আমাদের কাজ হবে কিউ কে ট্রু প্রমাণ করা। তাহলে টোটাল আমাদের পি ইমপ্লাইজ কিউটা ইট উইল হোল্ড ট্রু। আমরা একটা এক্সাম্পল ধরি, তাহলে এক্সাম্পলটা দেখলে আমাদের ক্লিয়ার হবে। মনে করো আমাদেরকে একটা থিওরেম প্রুফ করতে দিচ্ছে ডাইরেক্ট প্রুফ দিয়ে, সেটা হচ্ছে ইফ n is an odd integer then n square is odd। n যদি অড সংখ্যা হয়ে থাকে তাহলে n স্কয়ার হচ্ছে অড। তাহলে এই ক্ষেত্রে আমরা এই স্টেটমেন্টটাকে দুই ভাগে ভাগ করতে পারি। এই অংশটাকে আমরা p ধরবো এবং n স্কয়ার ইজ অড এই অংশটাকে q ধরবো। তাহলে p ইমপ্লাইজ q আমাদের এই ফরম্যাটে আমাদের থিওরেমটাকে আমরা নিয়ে গেলাম। হ্যাঁ, n is odd integer এটাকে আমরা p ধরলাম, n square is odd এটাকে আমরা q ধরলাম, এবং এখন আমরা এই টোটাল থিওরেমকে ডাইরেক্ট প্রুফ দিয়ে প্রমাণ করতে চাচ্ছি। সো আমরা p ইমপ্লাইজ q এই পথে আগাবো। এখন p ইমপ্লাইজ q তে p যে জিনিসটা এটাকে আমরা হাইপোথিসিস বলতে পারি অথবা প্রিমাইসও বলতে পারি, আর কিউটা হচ্ছে আমাদের কনক্লুশন আর কি। এগুলো কিছু কিছু নাম আর কি এই পার্টগুলার। এখন আমরা যে ডাইরেক্ট প্রুফ দিয়ে প্রমাণ করতে চাচ্ছি, তো আমরা আগে অ্যাজিউম করে নিব আমরা অ্যাজিউম করে নিব যে n is odd এটা সত্যি। হ্যাঁ, মানে আমরা এটা ধরে নিব যে আমরা ধরে নিব যে n is odd। হ্যাঁ, এটা আমরা সত্য সত্য ধরে নিব, অ্যাজিউম করে নিব। এবং n is odd integer মানে আমি যে ইন্টিজারটা নিয়ে কাজ করতেছি আমি ধরে নিচ্ছি যে ওইটা হচ্ছে একটা অড ইন্টিজার। ওকে, এখন অড ইন্টিজারে এটা যদি সত্যি হয় তাহলে অড ইন্টিজারের ডেফিনেশন অনুযায়ী n কে আমরা এইভাবে এই স্টেটমেন্টের মাধ্যমে প্রমাণ আমরা লিখতে পারি n equal to twice k plus 1। এটা হচ্ছে অড ইন্টিজারের ফর্মুলা। আচ্ছা, আমি আর একটু গুছাই বলি, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে থিওরেমটা হচ্ছে if n is odd integer then n square is odd। তাহলে n is odd এটা হচ্ছে আমাদের p পোর্শনটা, q পোর্শন হচ্ছে n square is odd। এখন আমরা এটাকে ট্রু ধরে নিলাম, অ্যাজিউম করে নিলাম যে এটা ট্রু, অর্থাৎ n is odd এটা আমরা ট্রু অ্যাজিউম করে নিলাম।
যদি n is odd এটা যদি ট্রু হয়, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন অফ অড ইন্টিজারের ডেফিনিশন অনুযায়ী n কে আমরা এইভাবে লিখতে পারি, n equal to twice k plus 1, এইভাবে লিখতে পারি। এবং যেখানে k হচ্ছে একটা ইন্টিজার, তাহলে এখানে আমরা k এর জায়গায় মনে করো একটা অড নাম্বার বসাও, সাপোজ 3, 3 দুগুণে 6 প্লাস 1 7, তাহলে n কিন্তু অডই দেখাচ্ছে। কে এর জায়গায় আমি যদি ইভেন কিছু বসাই, মনে করো 8, 8 দুগুণে 16 প্লাস 1 17, এটাও অড। তার মানে n যদি অড ইন্টিজার হয়, তাহলে n টা টুয়াইস কে প্লাস 1 এই ফর্মুলাটা মেনে চলবে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে n স্কোয়ারও হচ্ছে অড। তাহলে আমরা প্রমাণটা শুরু করছি কিভাবে? আমাদের ডাইরেক্ট প্রুফ দিয়ে প্রমাণ করতে গেলে আমরা এই ফরম্যাটে আগাবো। আমাদের স্টেটমেন্টকে আমরা পি তে ভাগ করছি, কিউ তে ভাগ করছি। পিটা হচ্ছে n is odd, কিউ হচ্ছে n স্কোয়ার is odd। তাহলে আমরা পি পোর্শনটাকে প্রথমে অ্যাজিউম করে নিব যে এটা ট্রু। তার মানে n is odd এটাকে আমরা ট্রু ধরে নিলাম। যদি n odd হয়, তাহলে n নিশ্চয়ই টুয়াইস কে প্লাস 1 এই অড ইন্টিজারের ডেফিনিশনটাকে সমর্থন করে। তাহলে আমরা এখন যেটা করব, আমাদের এখন কাজ হচ্ছে যে n স্কোয়ারও অড, n স্কোয়ারও যদি অড হয়ে থাকে, তাহলে আমরা যেটা করতে পারি, অড ইন্টিজারের যে ফর্মুলাটা, এটাকে আমরা স্কোয়ার করে দিলাম, টুয়াইস কে প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, এখন এটাকে একটু ভাঙি আমরা। টুয়াইস কে প্লাস 1 কে ভাঙলে 4k স্কোয়ার প্লাস 4k প্লাস 1, এখান থেকে আমরা 2 কমন নিলাম, 2 ইন্টু টুয়াইস কে স্কোয়ার প্লাস টুয়াইস কে প্লাস 1, এতটুকুতে আসলাম। আসার পরে তোমরা একটু এদিকে একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই পোর্শনটা। কে হচ্ছে একটা ইন্টিজার, আমরা এটা জানি। তাহলে কে যদি একটা ইন্টিজার হয়, তাহলে নিশ্চয়ই টুয়াইস কে স্কোয়ার প্লাস টুয়াইস কে এই পোর্শনটাও একটা ইন্টিজারই হবে। আমরা জানি হচ্ছে কে হচ্ছে একটা ইন্টিজার, তাহলে টুয়াইস কে স্কোয়ার প্লাস টুয়াইস কে এই পোর্শনটাও একটা ইন্টিজারই হবে। তাহলে এটা হয়ে গেল একটা ইন্টিজার। তাহলে 2 ইন্টু ইন্টিজার প্লাস 1, এই স্টেটমেন্টটা চেনা চেনা লাগতেছে না? এটা যেখানে কে হচ্ছে একটা ইন্টিজার, 2 ইন্টু ইন্টিজার প্লাস 1, এখানেও আমরা 2 ইন্টু ইন্টিজার প্লাস 1ই পাইছি। n স্কোয়ার করার পরেও আমরা 2 ইন্টু ইন্টিজার প্লাস 1 এই ফরম্যাটে চলে আসতে পারছি। এবং এই ফরম্যাটটা কিসের ফরম্যাট? এই ফরম্যাটটা হচ্ছে অড ইন্টিজারের ফরম্যাট। তাহলে n স্কোয়ার অড, এটা প্রুফ হয়ে গেল না? তাহলে আমরা কিভাবে জিনিসটা আসলাম? আমরা প্রথমে ইফ n is odd, এই পোর্শন n is odd কে আমরা p ধরলাম, n স্কোয়ার is odd এটাকে q ধরলাম। ডাইরেক্ট প্রুফ মেথডের পদ্ধতি অনুযায়ী আমরা আগে অ্যাজিউম করে নিব যে n is odd, এটা আমরা অ্যাজিউম করে নিছি। তাহলে যদি আমরা অ্যাজিউম করে নিছি যে এটা ট্রু, n is odd, এটা ট্রু। যদি ট্রু হয়ে থাকে, তাহলে n নিশ্চয়ই অড ইন্টিজারের যে ডেফিনিশন টুয়াইস কে প্লাস 1 এটাকে সমর্থন করে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে n স্কোয়ারও হচ্ছে একটা অড। তাহলে আমরা এটাকে n স্কোয়ার করে দিব এবং এটাকে ভেঙে ভেঙে এক পর্যায়ে এখানে আসলাম লাস্টে। এসে দেখলাম কে যেহেতু একটা ইন্টিজার, তাহলে 2k স্কোয়ার প্লাস 2k এটাও একটা ইন্টিজার ভ্যালুই প্রডিউস করবে। তাহলে 2 ইন্টু ইন্টিজার প্লাস 1 এই যে ফরম্যাটটা, এটাও হচ্ছে একটা অড ইন্টিজারের ফরম্যাট। এটা কোত্থেকে আসছে? n স্কোয়ার থেকে আসছে। তার মানে n স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু ইন্টিজার প্লাস 1। সো n স্কোয়ারও অড ইন্টিজারের ফর্মুলাটাকে সাপোর্ট করে। তাহলে কি বলতে পারি? n স্কোয়ারও হচ্ছে একটা অড ইন্টিজার। তাহলে আমাদের থিওরেমটা কি হলো? প্রমাণ হয়ে গেল। তোমরা বুঝতে পারছো এই এই এটা প্রুফটা?
জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা পরেরটাতে যাই, পরেরটা দেখলে তোমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এখানে আরেকটা থিওরেম বলা আছে, সেটা হচ্ছে এম এবং এন, যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে এম ইন্টু এনও পারফেক্ট স্কোয়ার হবে। পারফেক্ট স্কোয়ারের ডেফিনিশন কোনটা? ধরো 25, 36, এগুলাকে আমরা এভাবে লিখতে পারি না? তাহলে পারফেক্ট স্কোয়ার বলতে এদেরকে বুঝাবো যাদের জন্য আমরা এরকম একটা ইন্টিজারের স্কোয়ার পাই। এখানে 5 আর 6 কি ইন্টিজার? হ্যাঁ, তাহলে পারফেক্ট স্কোয়ার হচ্ছে এগুলো, অর্থাৎ যে স্কোয়ার গুলো পাইছি হচ্ছে একটা ইন্টিজারকে স্কোয়ার করে। 25 কে পাইছি আমরা 5 কে স্কোয়ার করে, 36 কে পাইছি হচ্ছে 6 কে স্কোয়ার করে। ঠিক আছে? যেমন 38, এটা কোনো পারফেক্ট স্কোয়ার না। 44, এটা কোনো পারফেক্ট স্কোয়ার না। হ্যাঁ, তাহলে এগুলো পারফেক্ট স্কোয়ার না, এগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার বিকজ এই পারফেক্ট স্কোয়ার গুলো পাওয়া গেছে অন্য আরেকটা ইন্টিজারকে স্কোয়ার করার মাধ্যমে। তাহলে এখানে পারফেক্ট স্কোয়ারের যে ডেফিনিশন, এটা আমাদেরকে একদম মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে an integer a ধরে নিলাম যে 25, an integer a is a perfect square if there is an integer b ধরে নিলাম 5, such that a equal to b square, অর্থাৎ 25 equal to 5 square। তাহলে আমরা ইন্টিজার পাবো, আমরা একটা পারফেক্ট স্কোয়ার পাবো যদি ওই পারফেক্ট স্কোয়ারটা আসছে হচ্ছে আরেকটা ইন্টিজারকে স্কোয়ার করার মাধ্যমে। ঠিক আছে, তোমরা পারফেক্ট স্কোয়ারের ডেফিনিশনটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা মানে আমাদের থিওরেমটা কি বলতেছে? থিওরেম বলতেছে এম এবং এন যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে এম এনও পারফেক্ট স্কোয়ারই হবে। তাহলে আমরা প্রুফটাতে আসি। প্রুফটাতে যখন আসবো তখন আমাদের কাছে পি পোর্শন কোনটা? পি পোর্শন আমরা জানি হচ্ছে ডাইরেক্ট প্রুফ দিয়ে প্রমাণ করতে গেলে পি ইমপ্লাইজ কিউ এই ফরম্যাটে আসতে হয়। তাহলে এম এন্ড এন আর পারফেক্ট স্কোয়ার, এটা হচ্ছে পি, এবং এম এন ইজ এ পারফেক্ট স্কোয়ার, এটা হচ্ছে কিউ। তাহলে আমরা ডাইরেক্ট স্কোয়ারের প্রুফ অনুযায়ী প্রথমে আমরা অ্যাজিউম করে নিব যে এম এন্ড এন আর পারফেক্ট স্কোয়ার, এটা ট্রু। আমরা অ্যাজিউম করে নিচ্ছি এম এবং এন আর বোথ পারফেক্ট স্কোয়ার। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই পারফেক্ট স্কোয়ারের ডেফিনেশন অনুযায়ী আমরা এম এর জন্য এরকম একটা ইন্টিজার পাবো, সাপোজ এস স্কোয়ার। হ্যাঁ, এবং এন এর জন্যও আমরা এরকম একটা ইন্টিজার পাবো টি স্কোয়ার। কারণ আমরা জানি হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে আরেকটা ইন্টিজারের স্কোয়ার। যেমন এটাকে যদি এই ফরম্যাটে লিখি a ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে যেটা হচ্ছে যে আমরা m কে পারফেক্ট স্কোয়ার বলতেছি নিশ্চয়ই, তাহলে এটা এরকম একটা ইন্টিজার তার জন্য পাবো s স্কোয়ার। n কেও পারফেক্ট স্কোয়ার বলতেছি নিশ্চয়ই, তার জন্য আমরা এরকম একটা ইন্টিজার পাবো t স্কোয়ার। তাহলে এই জিনিসটা আমরা কোথায় আসছি, এটার সাথে তোমরা আগের প্রুফের একটু সিমিলারিটি খোঁজার চেষ্টা করো। আগেরটাতে আমরা বলছি হচ্ছে n is an odd integer, এটাকে আমরা ট্রু ধরে নিছিলাম প্রথমে আমাদের যে হাইপোথিসিস। ঠিক আছে, তখন আমরা বলতেছিলাম হচ্ছে যে we assume that n is an odd integer is a true statement। তখন odd integer এটা যদি সত্যি হয় তাহলে odd integer এর ডেফিনিশন অনুযায়ী n কে আমরা 2k plus 1 বলতে পারছি। সিমিলারলি এখানেও একই কাজ করতেছি, m এবং n কে আলাদা আলাদা ভাবে আমরা পারফেক্ট স্কোয়ার বলতেছি। তাহলে পারফেক্ট স্কোয়ারের ডেফিনেশন অনুযায়ী m কে লিখতে পারি m ইকুয়াল টু s স্কোয়ার এবং m ইকুয়াল টু t স্কোয়ার। এক সেকেন্ড, হ্যাঁ, একটা দিন হবে, দুটা দিই। তাহলে m ইকুয়াল টু t স্কোয়ার,
তাহলে এখানে আমরা m এবং n এর মানে পারফেক্ট স্কয়ার ডেফিনিশন অনুযায়ী আমরা দুইটা ইন্টিজার পাচ্ছি s এবং t। ওকে, তাহলে এটা হচ্ছে m এবং n আর বোথ পারফেক্ট স্কয়ার, এটাকে ট্রু অ্যাজিউম করে নেওয়ার জন্য এই কাহিনীটা হলো। এখন এর আগের প্রুফে আমরা কি করছিলাম? এর আগের প্রুফে আমরা প্রথমে বলছি হচ্ছে n হচ্ছে একটা অড ইন্টিজার। তো n হচ্ছে অড ইন্টিজার, তাহলে n নিশ্চয়ই এই ফর্মুলা ব্যবহার করে। এখনো আমরা একই স্টেজে আছি। m ইকুয়াল টু যদি পারফেক্ট স্কয়ার হয় তাহলে m কে আমরা এভাবে লিখতে পারি, n কে এভাবে লিখতে পারি। এর পরের পার্টটা ছিল মানে কিউ কে ট্রু প্রমাণ করা। তো আমরা যেটা করছিলাম n কে স্কয়ার করে দিচ্ছিলাম, যেহেতু আমাদেরকে প্রমাণ করতে হচ্ছিল n স্কয়ার ইজ অড। এখনো আমরা যেটা করব, আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে mn হচ্ছে পারফেক্ট স্কয়ার। তাহলে আমরা mn কে এভাবে লিখতে পারি না, s স্কয়ার t স্কয়ার, যেখানে কিনা আমরা এই ভ্যালুটাকে এই n স্কয়ারে প্রতিস্থাপন করছিলাম। ঠিক একইভাবে m এবং n এর ভ্যালুকেও আমরা এখানে প্রতিস্থাপন করলাম, সাবস্টিটিউট করলাম। তাহলে s স্কয়ার এবং t স্কয়ার আসলো। এটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি, ss ইন্টু tt। আবার এটাকে কমিউটেটিভিটি এবং অ্যাসোসিয়েটিভিটি এই দুইটা রুল ইউজ করে আমরা একটা কম্বিনেশনে নিয়ে আসলাম, সেটা হচ্ছে st হোল স্কয়ার। তোমরা এটা না লিখতেও চলবে, এটাতে এমনিতে আমরা বুঝতেই পারতেছি যে st হোল স্কয়ার আর কি। তাহলে এই জিনিসটা কি হচ্ছে, তাহলে mn ইকুয়াল টু st হোল স্কয়ার। তাহলে এটাও হয়ে গেল না যে mn হচ্ছে পারফেক্ট স্কয়ার, কারণ এদের জন্য আমরা দুইটা ইন্টিজার পাইছি যাদের স্কয়ার হচ্ছে এখানে। তাহলে এটা আমাদের অরিজিনাল যে পারফেক্ট স্কয়ারের ডেফিনিশন ওইটাকে সমর্থন করে। তাহলে আমরা m ইকুয়াল টু s স্কয়ার পাইছি, n ইকুয়াল টু t স্কয়ার, এটা আমরা অ্যাজিউম করে নিয়ে আমরা সত্য প্রমাণ করে আমরা ফর্মুলাতে বসাইছিলাম। এখন mn এও আমরা s এবং t এর মানটা প্রতিস্থাপন করার পরে mn ইকুয়াল টু st হোল স্কয়ার পেয়ে গেছি। তাহলে এটা এই ফরম্যাটের সাথে মিলে গেল, পারফেক্ট স্কয়ারের ফরম্যাটের সাথে মিলে গেল। তাহলে mn কে আমরা তাহলে পারফেক্ট স্কয়ার বলতে পারি। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের ডাইরেক্ট প্রুফ। তোমরা বুঝতে পারছো? স্যার। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড যে প্রুফটা এটা একটু ডিসকাস করব, এটা হচ্ছে প্রুফ বাই কন্ট্রাপোজিশন। আচ্ছা, কন্ট্রাপোজিশন জিনিসটা তোমাদের মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে আমরা যখন ইমপ্লিকেশন পড়ছিলাম তখন p ইমপ্লাইজ q আমরা পড়ছিলাম হচ্ছে এটাকে চাইলে আমরা নেগেশন q ইমপ্লাইজ নেগেশন p এভাবেও লিখতে পারি, এটাকে আমরা এভাবেও লিখতে পারি। এটাকে বলে হচ্ছে কন্ট্রাপজিটিভ। আমরা ইমপ্লিকেশন থেকে কনভার্স, কন্ট্রাপজিটিভ এরকম কিছু তার কিছু মানে সিমিলার স্টেটমেন্ট আমরা পড়ছিলাম। তো কন্ট্রাপজিটিভটা ছিল এরকম, p ইমপ্লাইজ q কে চাইলে আমরা নেগেশন q ইমপ্লাইজ নেগেশন p তে আমরা এভাবে আমরা লিখতে পারি আর কি। আচ্ছা, এখন আমরা যদি প্রুফ বাই কন্ট্রাপোজিশন করি তাহলে আমরা এখন আর ডাইরেক্ট প্রুফ হিসেবে প্রমাণ করতেছি না, আমরা এখন এইভাবে প্রমাণ করব, যেটা আমরা আগে p ইমপ্লাইজ q এভাবে প্রমাণ করছিলাম, এখন এইভাবে প্রমাণ করব। ঠিক আছে, তাহলে এখন আমাদের জিনিসটা কি হবে, আমাদের মনে করো এরকম একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে n হচ্ছে একটা ইন্টিজার সংখ্যা এবং আমাদের মূল স্টেটমেন্ট হচ্ছে 3n প্লাস 2 যদি অড হয় তাহলে n অড হবে। তাহলে অরিজিনালি 3n প্লাস 2 ইজ অড, এটা হচ্ছে p, আর n ইজ অড এটা হচ্ছে q। ওকে, এটাকে আমাদের প্রুফ বাই কন্ট্রাপোজিশন দিয়ে প্রুফ করতে হবে। তাহলে আমরা কন্ট্রাপোজিশন দিয়ে যদি প্রুফ করি তাহলে আমাদের ফরম্যাটটা এরকম হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কিউ কি, আমাদের কিউ হচ্ছে n is odd। তাহলে এখন আমরা ডাইরেক্ট প্রুফে সবসময় প্রথম অংশটাকে আগে
ধরে নিয়েছিলাম, অ্যাজিউম করে নিয়েছিলাম যে ট্রু, তাই না? যেমন এখানে আমরা n is odd এটাকে আমরা করছিলাম কি ট্রু, প্রথমে অ্যাজিউম করে নিয়েছিলাম যে এটা ট্রু। পরের পারফেক্ট স্কোয়ারের ক্ষেত্রেও আমরা mn আর পারফেক্ট স্কোয়ার আলাদা আলাদা ভাবে এটা আমরা ট্রু ধরে নিয়েছিলাম। কিন্তু এখন আমরা ট্রু ধরবো কিউ কে, শুধু কিউ কে না, আমরা ট্রু ধরবো নেগেশন কিউ কে। নেগেশন কিউ কোনটা? n is odd এর নেগেশন কি হবে? n is odd এর নেগেশন হবে n is, কে বলতে পারবে? ইভেন। ইভেন, ভেরি গুড। তাহলে আমরা অ্যাজিউম করে নিব উল্টাটা, যে n is ইভেন এটা সত্যি। ঠিক আছে, এটা আমরা আগে অ্যাজিউম করে নিব যে n is ইভেন, দিস ইজ ট্রু। তাহলে n is ইভেন এটা যদি সত্যি হয়, যে n is ইভেন এটা যদি সত্যি হয়, তাহলে ইভেনের ডেফিনিশন অনুযায়ী n equal to twice k, যেটা আমরা আগে অড এর ক্ষেত্রে করছিলাম n equal to twice k plus 1, অড এর যে ডেফিনিশন। এখন আমরা যেহেতু উল্টাটা ধরতেছি যে n is ইভেন এটা সত্যি, তাহলে যেটা সত্যি ধরতেছি ওইটা ডেফিনিশনটাকে নিয়ে আসি। ইভেন ইন্টিজার ডেফিনিশন হচ্ছে n equal to twice k, তাহলে n নিশ্চয়ই twice k কে সাপোর্ট করবে। এখন আমরা যেটা করতে চাইবো সেটা হচ্ছে thrice n plus 2 এটাও ইভেন, আমরা এটাকে সত্য প্রমাণ করতে চাইবো। হ্যাঁ, তাহলে এখন আসি thrice n plus 2 তে আমরা কি করতাম, সবসময় ডেফিনিশনটা রিপ্লেস করে দিতাম না n এর জায়গায়, এখানেও একই কাজই করব। হ্যাঁ, যে n এর জায়গায় আমরা twice k এটাকে n equal to twice k এটাকে সাবস্টিটিউট করে দিলাম। সাবস্টিটিউট করলে কি হচ্ছে দেখো, 3 into twice k plus 2 equal to 6k plus 2, 2 দ্বারা যদি কমন নেই তাহলে এই পুরো পোর্শনটা ইভেন হবে। কেন? কারণ আমি এই 3k plus 1 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করতেছি। আমরা জানি হচ্ছে কোন একটা ইন্টিজারকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে রেজাল্ট যেটা আসে ওইটা কখনো অড হবে না, ইভেন হবে। তাহলে এই পোর্শনটা ইভেন, তার মানে thrice n plus 2 এটা হয়ে গেল হচ্ছে ইভেন। হ্যাঁ, এখন thrice n plus 2 ইভেন এটা আসলে কিসের জন্য আসছে? এটা হচ্ছে নেগেশন পি এর জন্য আসছে। তাহলে আমরা এখানে কি প্রমাণ করলাম? আমরা প্রমাণ করলাম হচ্ছে n is even এটাকে অ্যাজিউম করে নিয়ে আমরা প্রমাণ করলাম হচ্ছে, আমি এটাকে একটু মুছে দিই তাহলে তোমরা বুঝতে পারবা, n is even এটাকে সত্যি ধরে নিয়ে আমরা প্রমাণ করলাম thrice n plus 2 টাও ইভেন। এখন এরা প্রত্যেকেই কিন্তু অরিজিনাল স্টেটমেন্টের নেগেশন। তার মানে এই এরা যদি সত্যি হয়ে থাকে, n is even এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তার উল্টাটাও সত্যি হবে। তার মানে আমরা ঘুরে ফিরে অরিজিনাল স্টেটমেন্টের দিকে চলে আসব, যে thrice n plus 2 এটা যদি অড হয় n অড হবে। কারণ আমরা যেটা করছি প্রুফ বাই কন্ট্রাপোজিশনে তাদের উল্টাটাকে প্রমাণ করছি। উল্টাটা হচ্ছে যে নেগেশনটা, নেগেশন তো সবসময় অরিজিনালটার উল্টা, ওইটা যদি সত্য প্রমাণ হয়ে যায় তাহলে নিশ্চয়ই অরিজিনালটাও সত্য। তো এটা হচ্ছে প্রুফ বাই কন্ট্রাপোজিশনে আমরা সবসময় এই জিনিসগুলার উল্টাটাকে, নেগেশনটাকে আমরা প্রমাণ করে ফেলতে হবে। যদি এটা প্রমাণ না হতো তাহলে এটাও প্রমাণ হতো না, অরিজিনালটাও সত্য হতো না। ঠিক আছে, তাহলে এটা আমরা শুধুভাবে দিলে হবে না, যে n এর জায়গায় 2k plus 1 দিলে তো হবে প্রমাণ। না না, এটা তো ডাইরেক্ট প্রুফের কথা বলতেছি, আমরা যে কন্ট্রাপোজিশন দিয়ে প্রমাণ করতে চাচ্ছি আর কি, অর্থাৎ ডাইরেক্ট প্রুফে গেলাম না আর কি। মানে আমরা হচ্ছে যে এখানে উল্টাটা ধরতেছি, আমরা এখানে n is odd এটাকে আমরা ট্রু অ্যাজিউম করে নিয়ে, সরি, নেগেশন n is odd মানে n is even এটাকে ট্রু অ্যাজিউম করে নিয়ে আগাচ্ছি আর কি। মানে এই ধরনের স্টেটমেন্ট গুলাকে তো আমরা ডাইরেক্ট প্রুফ দিয়েও প্রুফ করতে পারি, কন্ট্রাপোজিশন দিয়েও প্রুফ করতে পারি, আর অন্য মেথড দিয়েও প্রুফ করতে পারি। আমরা এটা দিয়ে প্রুফ করার সময় আসলে কিভাবে আগাতে হয় ওটা দেখাইলাম আর কি। ঠিক আছে, তো যেহেতু এখানে উল্টাটা প্রমাণ হয়ে গেছে,
তাহলে নিশ্চয়ই অরিজিনাল স্টেটমেন্টটাও আমাদের মানে একই থাকবে আর কি। আচ্ছা, তাহলে আমাদের এটা তোমরা মোটামুটি বুঝতে পারছো, প্রুফ বাই কন্ট্রাপোজিশনটা? আচ্ছা, আমাদের লাস্ট টপিক যেটা, ওইটাতে আমরা যদি আগাই, সেটা হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। আচ্ছা, প্রুফ বাই কন্ট্রাডিকশনটা এটা কিরকম? এটা হচ্ছে যে মনে করো আমরা জানি হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটাকে আমরা প্রমাণ করতে যাচ্ছি। তাহলে প্রুফ বাই কন্ট্রাডিকশনে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে সূর্য দক্ষিণ দিকে উঠে, এটাকে ট্রু ধরে আগাও। এবং আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে, বা আমরা যদি এটা বলি যে সূর্য পূর্ব দিকে উঠে না, এটা সত্যি, এটা ধরে আগাবো এবং আগাতে গিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করব যে আসলে সূর্য পূর্ব দিকে উঠে না, এই কথাটা সত্য না, পূর্ব দিকেই উঠে। তাহলে আমরা যেটা করব, যেটাকে প্রুফ করতে চাচ্ছি ওইটাকে অ্যাজিউম করে নিব যে ওইটা ট্রু না। হ্যাঁ, তাহলে প্রুফ বাই কন্ট্রাডিকশনে আমরা অ্যাজিউম করে নেই যে what we want to prove is not true, then show that the consequences of this are not possible. তাহলে আমরা ধরে নিব যে সূর্য পূর্ব দিকে উঠে না, এটা সত্যি। তাহলে ওইটাকে ধরে নিয়ে আমরা যদি সৌরজগতের পরিক্রমাটা পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে কোনোভাবেই হিসাব মিলতেছে না। হ্যাঁ, তাহলে সূর্য পূর্ব দিকেই উঠে। তো এটা আমরা প্রমাণ করতে চাইবো কন্ট্রাডিকশন দিয়ে। তো এখানে একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে আমাদেরকে প্রুফ করতে বলা হচ্ছে √2 ইজ ইরেশনাল। এখন রেশনাল এবং ইরেশনালের যে ইয়েটা আর কি, একটা রেশনাল নাম্বার হতে পারে কিরকম, সাপোজ মনে করো যে সে সাপোজ 7/3, হ্যাঁ, এটা যত হয় আর কি 2.3 সামথিং, না 2.33 মনে হয়, হ্যাঁ 2.33, এটা হচ্ছে একটা রেশনাল নাম্বার। কেন রেশনাল নাম্বার? কারণ এখানে আমার দুইটা পোর্শন আছে, a বাই b, তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। অর্থাৎ মনে করো 6/4, তাদের মধ্যে কমন ফ্যাক্টর আছে কে, 2। 2 দিয়ে 6 কেও ভাগ যায়, 2 দিয়ে 4 কেও ভাগ যায়। সো 6/4 কোনো রেশনাল নাম্বার না, এটা ইরেশনাল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মানে যদি আমাদের ইয়ে হয় আর কি, আমাদের মানে এরকম থাকে আর কি, তাহলে যদি ভাগ যায়, মানে ভাগ যদি যায় না যায় আর কি, তাহলে এটা হচ্ছে 7/3, বা মনে করো 11/9, এখানেও ভাগ যাওয়ার কিছু নাই, তাই না? কোনো কমন ফ্যাক্টর নাই, তাহলে এটাকেও আমরা রেশনাল নাম্বার বলবো। হ্যাঁ, আমি একটু দেখে নিই আমি কোনো উল্টা বলতেছি নাকি। রেশনাল নাম্বার তো যেই দুইটা কমন ফ্যাক্টর বা মানে ডিভাইড করা যায়। হ্যাঁ, আমি উল্টা বলছি না আমি, হ্যাঁ আমি উল্টা বলতেছি, হ্যাঁ হ্যাঁ, is if রেশনাল have নাম্বার no common factors। হ্যাঁ, আচ্ছা, না রেশনাল যদি হয় তাহলে হচ্ছে মনে করো রেশনাল নাম্বার ডেফিনিশন হলো যে দেয়ার এক্সিস্ট ইন্টিজার which have no common factors, তাহলে হচ্ছে এটা আসবে আর কি, এটা রেশনাল, এটা ইরেশনাল। হ্যাঁ, যে অর্থাৎ যেখানের মধ্যে কমন ফ্যাক্টর আছে, কমন ফ্যাক্টর না থাকলে ওইটা হচ্ছে রেশনাল। তাহলে এইভাবে যদি আমরা আগাই, ডেফিনিশনটা যদি এটা হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলতে হচ্ছে √2 হচ্ছে ইরেশনাল। অর্থাৎ √2 কে যদি আমরা এরকম a/b তে রিপ্রেজেন্ট করি, তাহলে তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর আমরা পেয়ে যাব আর কি, এরকম এটা যদি হয়, তাই না নাকি? যদি যদি রেশনাল হয়, দে হ্যাভ নো কমন ফ্যাক্টরস। আচ্ছা, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে মনে করো একটা রেশনাল নাম্বার 7/3, 7/3 হচ্ছে একটা রেশনাল নাম্বার a/b, এবং আমরা ধরে নিব হচ্ছে জি ইরেশনাল মানে অমূলদ সংখ্যা না?
অমূলক তো এটা বলতে পারতেছি না। আহ, অর্থাৎ যেগুলোতে আহ, মনে করো একটা সংখ্যাকে আমি a বাই b দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে যাতে ভাগ আর না যেতে পারে, কোনো কমন ফ্যাক্টর নেই, এটা এটাকে স্যার বাংলায় মনে হয় সহমৌলিক বলে এটাকে। আচ্ছা। ইরেশন মানে মনে হয় স্যার অমূলক সংখ্যা এরকম। ইরেশনাল মানে অমূলক, আচ্ছা 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 স্যার, তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলতেছে হচ্ছে √2 হচ্ছে ইরেশনাল। তাহলে এটা যদি আমরা কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ, আচ্ছা এখানে আরেকটা কথা যেটা বলতে ভুলে যাচ্ছি, যে 7/3 এটাকে বলতেছি যেহেতু এখানের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, তাহলে 7 তো a, 3 হচ্ছে b। তার মানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এরা এদের লোয়েস্ট টার্মে আছে, অর্থাৎ আর ভাগ যাচ্ছে না আর কি, কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে এটাকে আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে যে রেশনাল নাম্বার যদি হয় তাহলে তাদের যে সংশ্লিষ্ট এ এবং বি তারা তাদের লোয়েস্ট টার্মে আছে, এটাকে একটু মাথায় রাখি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে দিছে হচ্ছে √2 হচ্ছে ইরেশনাল, কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করতে দিছে। তাহলে কন্ট্রাডিকশনটা কি হবে? √2 হচ্ছে রেশনাল, এটা ধরে আমরা আগাবো। হ্যাঁ, কন্ট্রাডিকশনের ক্ষেত্রে সবসময় যেটাকে প্রুফ করতে চাচ্ছি ওইটাকে আমরা মানে ফলস বলবো আর কি। তার মানে হচ্ছে √2 হচ্ছে রেশনাল, এইভাবে আমরা আগাই। আচ্ছা, এখন আগাতে গিয়ে আমরা দেখব হচ্ছে ভবিষ্যতে আমরা কন্ট্রাডিক্ট করতেছে আমাদের এই ক্লেমটা, যে √2 হচ্ছে রেশনাল, এটা কন্ট্রাডিক্ট করবে। কন্ট্রাডিক্ট করলে আমরা আবার বলে দিব যে √2 আসলে ইরেশনাল। তাহলে যেটা আমরা প্রুফ করতে চাচ্ছি আর কি, তাহলে আমরা ধরে নিলাম যে √2 হচ্ছে রেশনাল, এভাবে আমরা আগাই। √2 যদি রেশনাল হয় তাহলে √2 এর জন্য ডেফিনেটলি আমরা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট পাবো a বাই b, যেখানে a এবং b এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, অর্থাৎ a এবং b হচ্ছে তাদের লোয়েস্ট টার্মে। ওকে, ডেফিনিশন অনুযায়ী যে a এবং b তাদের লোয়েস্ট টার্মে আছে। এখন এই জিনিসটাকে আমরা যেটা করতে পারি, স্কোয়ার করলাম। হ্যাঁ, এটাকে আমরা এখানে স্কোয়ার করলাম, তাহলে এটা 2 আসলো, a স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার। জিনিসটা একটু এভাবে যদি বুঝাই, 2 ইকুয়াল টু a স্কোয়ার বাই b স্কোয়ার, তাহলে এটাকে পক্ষান্তর করলে টুয়াইস b স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, এটা আসলে। তাহলে টুয়াইস b স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার যেহেতু আসতেছে, এখান থেকে আমরা বলতে পারি a স্কোয়ার হচ্ছে একটা ইভেন নাম্বার, কারণ যেহেতু 2 কে আমরা এখানে মাল্টিপ্লাই করতেছি b স্কোয়ার দিয়ে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করা যে সংখ্যাটা ওটা নিশ্চয়ই কি হবে, ইভেনই হবে। আর a স্কোয়ার যদি ইভেন হয় তাহলে এও ইভেনই হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ইভেন নাম্বারের ডেফিনিশন অনুযায়ী আমরা a কে ইভেন প্রমাণ করলাম। তাহলে a কে আমরা যদি করি, ইভেন প্রমাণ করি এই ক্ষেত্রে, তাহলে ডেফিনিশন অনুযায়ী আমরা জানি হচ্ছে একটা ইভেন নাম্বারকে আমরা এভাবে লিখতে পারি না, একটু আগে দেখলাম যে n ইকুয়াল টু টুয়াইস k। তাহলে আমরা a কে আমরা ইভেন বলে আসছি, প্রমাণ করে আসছি। a কে আমরা এই ফর্মুলা অনুযায়ী a ইকুয়াল টু টুয়াইস c দিয়ে লিখতে পারি। তোমরা টুয়াইস কেও লিখতে পারো, অসুবিধা নেই। তো সিটা হচ্ছে কোন একটা ইন্টিজার। তাহলে আমরা যেটা এর আগে যেটা লিখে আসছি যে টুয়াইস বি স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, a যেহেতু ইভেন নাম্বার, তাহলে a কে আমরা লিখতে পারি হচ্ছে টুয়াইস কে বা টুয়াইস সি হোল স্কোয়ার। তাহলে কত আসতেছে, টুয়াইস বি স্কোয়ার ইকুয়াল টু 4c স্কোয়ার। এখান থেকে আমরা 2 কমন নিলে বা 2 দিয়ে ভাগ দিলে আসতেছে b স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস c স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে b কেও আমরা ইভেন বলতে পারবো, যেহেতু b হচ্ছে একটা 2 এর মাল্টিপ্লাই হচ্ছে এখানে, সো b স্কোয়ার ইভেন, ঘটনাচক্রে b ও ইভেন। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম হচ্ছে a এবং b হচ্ছে ইভেন। আমি আর একটু করি, সেটা হচ্ছে আমরা এখানে প্রমাণ করতে চাচ্ছি √2 হচ্ছে ইরেশনাল, এটাকে আমরা প্রুফ বাই কন্ট্রাডিকশন করতে চাচ্ছি। প্রুফ বাই কন্ট্রাডিকশন করতে গেলে যেটাকে আমরা প্রুফ করতে চাচ্ছি ওইটাকে আমরা ধরে নিব হচ্ছে ফলস। তার মানে √2 ইজ ইরেশনাল, এটা ফলস, মানে ট্রু কোনটা তাহলে, √2 ইজ রেশনাল, এটাকে আমরা ট্রু ধরে আগাবো। এখন আমরা উই উইল অ্যাজিউম দ্যাট √2 ইজ রেশনাল।
তাহলে রেশনাল নাম্বারের ডেফিনেশন অনুযায়ী আমরা √2 এর জন্য দুইটা ইন্টিজার পাবো a এবং b, যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, যারা কিনা তাদের লোয়েস্ট টার্মে আছে, তাহলে সেটা যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের এটা আমাদের ক্লেম যে √2 হচ্ছে ইরেশনাল, এবং √2 যদি রেশনাল হয় তাহলে তাদের জন্য দুটো ইন্টিজার পাবো a এবং b, যারা তাদের লোয়েস্ট টার্মে আছে। এটা আমরা ক্লেম করলাম। এখন √2 কে স্কোয়ার করতে গিয়ে আমরা ধাপে ধাপে a এবং b তাদেরকে ইভেন প্রমাণ করলাম। তার মানে কি হচ্ছে, √2 ইকুয়াল টু a বাই b, হ্যাঁ, এবং a এবং b উভয়ই হচ্ছে ইভেন। উভয় যদি ইভেন হয় তাহলে তোমরা জিনিসটাকে এভাবে চিন্তা করো, a ইকুয়াল টু 6 আসতে পারে, b ইকুয়াল টু 4 আসতে পারে, a ইকুয়াল টু 4 আসতে পারে, b ইকুয়াল টু 8 আসতে পারে। ইভেন নাম্বার যদি দুইটাই হয় একটা ফ্র্যাকশনের উভয় সাইডই, তাহলে ডেফিনেটলি তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, which is 2। যদি কমন ফ্যাক্টর থাকে তাহলে √2 ইকুয়াল টু a বাই b, এখানের মধ্যে a এবং b তারা নিশ্চয়ই তাদের লোয়েস্ট টার্মে পৌঁছায় নাই। লোয়েস্ট টার্মে পৌঁছাবে কখন? যদি 2 দিয়ে আমরা এটাকে ভাগ দিই, তাহলে তখন এটা লোয়েস্ট টার্মে পৌঁছায় গেল। কিন্তু √2 এর যে অরিজিনাল যে ইয়েটা কনস্ট্রাকশনটা, ওইটাকে আমরা রেশনাল ধরে a বাই b কে প্রথমে বললাম হচ্ছে তাদের মধ্যে কোনো তারা তাদের লোয়েস্ট টার্মে আছে, তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। কিন্তু ঘটনাচক্রে আমরা দেখলাম যে a এবং b দুজনেই ইভেন, এবং ইভেন যদি হয়, √2 এর জন্য ইভেন যদি হয় তাহলে তাদের মধ্যে নিশ্চয়ই কমন ফ্যাক্টর আছে। কমন ফ্যাক্টর যদি থাকে তাহলে তারা তাদের লোয়েস্ট টার্মে নাই। তাহলে লোয়েস্ট টার্মে নাই এটা আমরা প্রমাণ করে ফেলছি, বাট আমরা ক্লেম করছিলাম হচ্ছে যে a এবং b তাদের লোয়েস্ট টার্মে আছে, কারণ √2 কে আমরা রেশনাল ধরছিলাম। একটু খেয়াল করো আবার, √2 কে আমরা রেশনাল ধরছি এবং বলতেছি হচ্ছে রেশনাল নাম্বারের থিওরি অনুযায়ী a এবং b তাদের লোয়েস্ট টার্মে আছে, অর্থাৎ তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। কিন্তু এটাকে রেশনাল ধরে প্রমাণ করতে গিয়ে একটা পর্যায়ে দেখলাম a এবং b দুইটাই ইভেন নাম্বার। সো a ডিভাইডেড বাই b দুইটাই যদি ইভেন নাম্বার হয়, তার মানে তাদেরকে আরো ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে। তার মানে a এবং b তাদের লোয়েস্ট টার্মে তো নাই আসলে। তাহলে যেটা ক্লেম করছি আমাদের ক্লেমটা ফলস হয়ে গেল, কন্ট্রাডিক্ট করলো। তার মানে নিশ্চয়ই √2 ইজ রেশনাল, এটা ফলস। তাহলে ট্রু কোনটা? ট্রু হচ্ছে √2 ইজ ইরেশনাল। ঠিক আছে, এটা তাহলে কন্ট্রাডিকশন করে আমরা অর্থাৎ ফলস পার্টটাকে প্রমাণ করতে গিয়ে আমরা এটা কন্ট্রাডিক্ট করছে আমাদের ক্লেইমের সাথে। তো এইভাবে আমরা কন্ট্রাডিকশন দিয়ে আমরা প্রুফ করতে পারি। তোমরা বুঝতে পারছো প্রসিডিউরটা? আচ্ছা, তাহলে কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন তোমাদের? আচ্ছা, তাহলে ক্লাস তাহলে এখানে শেষ করি। তোমাদের নেক্সট রবিবার